22 বছর বয়সের ফুটফুটে মেয়েটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বাসিন্দা। 2016 সালের শুরুর দিকে একদিন হঠাৎ মেয়েটি তার বাবা মাকে জানায় সে আমেরিকাতে একটা চাকরি পেয়েছে, তো চাকরি সূত্রে তাকে দেশ ছাড়তে হবে। মেয়ে বিদেশে যাবে, ভালো চাকরি করবে, এই ভেবে বাবা মাও খুশি মনে রাজি হয়ে যায়। কিন্তু মেয়েটি আমেরিকা নয়, ভারতেরই অন্য একটি শহরে গিয়ে তার প্রেমিকের সাথে লিভ ইন করে তার বাবা মায়ের অজান্তে। মেয়েটির প্রতি ছেলেটির কোনো দুর্বলতা ছিল না। প্রচুর মেয়ে বন্ধু তৈরি করা এবং তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হওয়া, এটাই ছিল ছেলেটির নেশা। 4-5 মাস পরেই মেয়েটি বুঝতে পারে সে একটা চরম ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাছাড়াও মাদকাসক্ত সেই ছেলেটির বিষয়ে মেয়েটি এমন অনেক কিছু জেনে ফেলেছিল যে সে তার সাথে এক ছাদের তলায় বসবাস করতে ভয় পাচ্ছিল। এমনিতেও ছেলেটি মেয়েটিকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইত এবং ছোট ছোট বিষয়ে তার সাথে চরম অশান্তি করত। 2016 সালের 15 জুলাইও ওদের মধ্যে অশান্তি হয়েছিল। ছেলেটি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে সে মেয়েটিকে হত্যা করবে। ঝগড়ার মাঝে হঠাৎ ছেলেটি বালিশ তুলে মেয়েটির মুখ চেপে ধরে। মেয়েটির শরীর সম্পূর্ণরূপে নিথর হওয়া পর্যন্ত সে বালিশ চেপে ধরেই থাকে। তারপর বালিশ সরিয়ে মৃত্যু নিশ্চিত করার জন্য সে তার দুহাত দিয়ে মেয়েটির গলা টিপে ধরে। হত্যা করার পরে মেয়েটির মৃতদেহ একটি প্রচণ্ড ভারী লোহার বাক্সে ভরে সিমেন্টের মশলা তৈরি করে তার মধ্যে ঢেলে পুরো সেট করে দেয়। এতে মৃতদেহ থেকে পচন ধরে গন্ধ বেরোনোর সমস্যা তৈরি হবে না। কে ছিল ওই ছেলেটি? কী কারণে সে তার প্রেমিকাকে নৃশংসভাবে হত্যা করল? এই সত্যি অপরাধের ঘটনাটি বিস্তারিত জানার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে আজকের আড্ডার আসরটা শুরু করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। ছত্তিশগড়ের রায়পুরে একটি সম্ভ্রান্ত পরিবার বাস করত, যার কর্তার নাম পিকে দাস, যিনি ভেল কোম্পানিতে উচ্চপদস্থ অফিসার ছিলেন, আর ওনার স্ত্রী ইন্দ্রাণী দাস ছত্তিশগড় পুলিশের ডিএসপি ছিলেন। অত্যন্ত উচ্চশিক্ষিত, সম্ভ্রান্ত এবং ধনী পরিবারের একমাত্র পুত্র সন্তান উদয়ন দাসকে নিয়ে ওনাদের সুখে শান্তিতেই দিন কাটছিল। প্রচণ্ড অন্তর্মুখী স্বভাবের উদয়ন খুব ছোট থেকেই বিশেষ বন্ধুবান্ধব পছন্দ করত না। তার গায়ের রং বেশ একটু চাপা হওয়ার কারণে সে বন্ধুবান্ধবদের সাথে মিশতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করত না। স্কুলের পরেই সে বাড়ি ফিরে নিজের কম্পিউটারে গেমস খেলা বা নিজের ঘরেই চুপচাপ সময় কাটাতে পছন্দ করত। যদি কোনো সহপাঠীর সাথে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতো, সেটাও 2-3 দিনের বেশি টিকত না। কোনো না কোনো কারণে উদয়ন ঠিক সেই বন্ধুর সাথে অশান্তি করেই ফেলত। তাছাড়া পড়াশোনাতেও সে খুব একটা ভালো ছিল না, সে কারণে সে নিজের মধ্যেই গুটিয়ে থাকতে পছন্দ করত। অবসর গ্রহণের পরে পিকে দাস এবং তার স্ত্রী ইন্দ্রাণী দাস শান্তিপূর্ণ জীবন কাটানোর জন্য রায়পুর শহরের থেকে অল্প দূরত্বে একটা নিরিবিলি জায়গায় নিজেদের বাড়ি তৈরি করিয়েছিলেন। এই এলাকায় মোটামুটি উচ্চশিক্ষিত সম্ভ্রান্ত ব্যক্তিরা বাস করতেন, যারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসতেন। কেউ কারোর বিষয়ে হস্তক্ষেপ করা তো দূর, বিশেষ খোঁজখবরও রাখতেন না। 2010 সাল নাগাদ উদয়ন রায়পুর থেকে ভোপালে চলে আসে। সে সোশ্যাল মিডিয়াতে মারাত্মকভাবে অ্যাক্টিভ থাকত। ফেসবুকে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার 22 বছর বয়সের মেয়েটির সাথে তার আলাপ হয়, যার নাম আকাঙ্ক্ষা। দুজনের মধ্যে কথা শুরু হয়, তারপরে বন্ধুত্ব এবং প্রেমও হয়। একদিন দুজন একটা এয়ারপোর্টে দেখা করে। তারপরে তারা সিদ্ধান্ত নেয় যে তারা প্রথমে কিছুদিন লিভ ইন করবে, তারপরে বিয়ে করবে। সেই কারণে আকাঙ্ক্ষা তার বাড়িতে বাবা মাকে বলে সে চাকরি সূত্রে আমেরিকায় চলে যাচ্ছে এবং ভোপালে এসে উদয়নের সাথে লিভ ইনে থাকে। ভোপালে থাকার সময় সে তার মা বাবার সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ রাখত। ফোন নাম্বার দেওয়া বা ফোনে কথা বলা সে এড়িয়ে চলত, কারণ তাতে তার বাবা মার বুঝে যাওয়ার সম্ভাবনা ছিল যে সে আমেরিকাতে নয়, ভারতেই রয়েছে।
তাতে হয়তো তার বাবা মা তাকে উদয়নের থেকে আলাদা করে দিতে পারে এই আশঙ্কায়। কিছুদিন লিভ ইন করার পরে সে যথারীতি উদয়নকে বিয়ে করার জন্য চাপের সৃষ্টি করে, কিন্তু উদয়ন সেই বিষয়ে কোনো রকম আগ্রহ প্রকাশ করে না। অল্প কিছুদিন পরেই আকাঙ্ক্ষা উদয়নের বিষয়ে ভয়ঙ্কর কিছু তথ্য জানতে পারে। এদিকে উদয়নের মনে হয় আকাঙ্ক্ষা সে ছাড়াও আর কারোর সাথে সম্পর্ক রেখে চলেছে। শুরু হয় দুজনের মধ্যে অশান্তি। পরের দিকে উদয়ন আকাঙ্ক্ষাকে মারধর করাও শুরু করেছিল। আকাঙ্ক্ষা বুঝতে পারে সে তার জীবনের একটা চরম ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে ঠিক করে সে বাঁকুড়াতে বাবা মায়ের কাছে ফিরে যাবে। তারপর 2016 সালের 18 জুলাই অনলাইনে হাওড়ার টিকিট কেটে নেয় সে। জুলাই মাসের 15 তারিখে সে কি মনে করে একটা নাম্বার থেকে বাবা মাকে ফোনও করে। এদিকে 18, 19 এবং 20 জুলাই কেটে যায়। বাবা মা অপেক্ষা করতে থাকে, কিন্তু আকাঙ্ক্ষা বাড়ি ফেরে না। তারপর তার বাবা মা ওই নাম্বারে ক্রমাগত ফোন করতে থাকে, কিন্তু সুইচ অফ পায়। ফেসবুকে মেসেজ করতে থাকে, কিন্তু কোনো উত্তর দেয় না আকাঙ্ক্ষা। বেশ কিছুদিন পরে হঠাৎ একদিন ফেসবুক মেসেজে আকাঙ্ক্ষার উত্তর আসে। সে তার বাবা মার উদ্দেশ্যে জানিয়েছে ছুটি না পাওয়ার কারণে সে বাড়ি ফিরতে পারছে না। তার বাবা মা তার সাথে ফোনে কথা বলতে চাইতো, কিন্তু সে এড়িয়ে যেত। এরকম বেশ কিছুদিন চলার পরে পুরো ব্যাপারটা নিয়ে তার বাবা মায়ের ভীষণ সন্দেহ হয়। তখন তারা 2017 সালের শুরুর দিকে বাঁকুড়া পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত বিষয়টা জানায়। বাঁকুড়া পুলিশ সেই মোবাইল নাম্বার নিয়ে খোঁজ খবর করে দেখে সেটা আমেরিকার নয়, ভারতেরই ভোপালের নাম্বার, এবং উদয়ন দাস নামক 32 বছর বয়সী একজন ব্যক্তির নামে রয়েছে সেই নাম্বারটি। বাবা মা ভোপালের কথা শুনে ভীষণই অবাক হয়, কারণ তারা জানতো তাদের মেয়ে তো আমেরিকাতে রয়েছে। এসবের মধ্যেই সৌভাগ্যবশত হঠাৎ করে একদিন ওই মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ হয়। সঙ্গে সঙ্গে পুলিশ চেক করে দেখে যে নাম্বারটা ভোপালের কোন এরিয়াতে অ্যাক্টিভ হয়েছে। এরপর বাঁকুড়া পুলিশের একটা টিম ভোপালে যায় এবং ভোপালের লোকাল থানার সাহায্য নেয়। জিজ্ঞাসাবাদে প্রথমে উদয়ন দাস পুলিশের কাছে কিছুই স্বীকার করতে চায়নি। তারপর পুলিশের চাপের কাছে স্বীকার করে যে সে আকাঙ্ক্ষাকে হত্যা করেছে। সে জানায় ঘন ঘন গার্লফ্রেন্ড তৈরি করা এবং তাকে ছেড়ে দেওয়া তার নেশা। 6 মাসের বেশি সে কারো সাথে সম্পর্কে থাকতে পারে না, তার ভালো লাগে না। কিন্তু আকাঙ্ক্ষাকে সে ভালোবেসে ফেলেছিল, সে কারণে সে তার সাথে লিভ ইনে ছিল। কিন্তু তার সন্দেহ হতো আকাঙ্ক্ষাও সে ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক রেখে চলেছে। তার অনেকগুলো গার্লফ্রেন্ড থাকলেও আকাঙ্ক্ষা শুধু তার হয়েই থাকবে, এই চিন্তা ভাবনা থেকে সে আকাঙ্ক্ষার সাথে প্রচণ্ড অশান্তি করত। তাছাড়া এই সন্দেহের কারণে সে ঠিক করে নিয়েছিল যে সে আকাঙ্ক্ষাকে হত্যা করবে। 15 জুলাইও তাদের মধ্যে অশান্তি হয়েছিল। সেই অশান্তির সুযোগ নিয়ে মুখে বালিশ চাপা দিয়ে সে আকাঙ্ক্ষাকে হত্যা করে ফেলে। তারপর তার মৃতদেহের পাশে কিছুক্ষণ বসে চিন্তা করে মৃতদেহ কিভাবে সরাবে। বাজার থেকে সিমেন্টের বস্তা কিনে এনে মশলা তৈরি করে একটি লোহার বাক্সে আকাঙ্ক্ষার মৃতদেহ ঢুকিয়ে সেই সিমেন্টের মশলা দিয়ে সেট করে দেয় সে। তারপর লোহার বাক্সে ঢাকা বন্ধ করে তার শোয়ার ঘরের একপাশের দেওয়ালের দিকে সেই বাক্সটি রেখে তার চারপাশে মার্বেল পাথর দিয়ে বেদি বানিয়ে দেয়। এরপর প্রায় 6 মাস সে সেই বেদির পাশে ঘুমোয় এবং তার স্বাভাবিক জীবনযাপন করে। এভাবেই হয়তো চলতো, কেউ জানতেই পারতো না আকাঙ্ক্ষা কোথায়। কিন্তু দুটো জিনিস উদয়নকে ধরিয়ে দিতে সাহায্য করে। 1, আকাঙ্ক্ষা তার মা বাবাকে জানিয়েছিল সে 18 জুলাই বাড়ি ফিরছে। 2, সে উদয়নের নাম্বার থেকে তার বাবা মাকে একবার কল করেছিল। পরে ভোপালের সেই ফ্ল্যাট থেকে আকাঙ্ক্ষার নামে ভোপাল টু হাওড়া অনলাইন একটা ট্রেনের টিকিটও উদ্ধার করে পুলিশ। তাছাড়া সেই ফ্ল্যাটে একটা আলমারির পেছনের দেওয়ালে আকাঙ্ক্ষা উদয়নের বিষয়ে অনেক কিছু লিখে রেখেছিল, যেখান থেকে জানা যায় যে আকাঙ্ক্ষা উদয়নের মা বাবার বিষয়েও জেনে গেছিল। উদয়নের ধরা পড়ার ঘটনাটি ঘটে 2017 সালের ফেব্রুয়ারি মাসে। পুলিশ উদয়নের শোবার ঘরে সেই বেদি ভেঙে আকাঙ্ক্ষার কঙ্কাল উদ্ধার করে। মার্বেলের পাথরের বেদি ভেঙে লোহার বাক্স খুলে
তার মধ্য থেকে জমাট সিমেন্টের মধ্য থেকে আকাঙ্ক্ষার কঙ্কাল উদ্ধার করতে পুলিশের প্রায় 7 ঘন্টা সময় লেগেছিল। পুলিশ তো মহা খুশি, কারণ একটা ভীষণ জটিল কেস খুব সহজেই সমাধান করা গেল এটা ভেবে। কিন্তু এ তো গল্পের শুরু ছিল। এরপর তদন্তে নেমে পুলিশ আরও এমন অনেক কিছু উদয়নের ব্যাপারে জানতে পারে যা পুলিশের পিলে চমকে দেয়। যেহেতু আকাঙ্ক্ষার সাথে উদয়নের ফেসবুকে যোগাযোগ হয়েছিল, সে কারণে পুলিশ তার বিষয়ে আরও খোঁজখবর করার সিদ্ধান্ত নেয়। তার ল্যাপটপ চেক করে পুলিশ বিস্ময়ে হতবাক হয়ে যায়। প্রায় সব সোশ্যাল মিডিয়াতে উদয়নের অ্যাকাউন্ট ছিল। শুধুমাত্র ফেসবুকে সে 110টি আইডি খুলে রেখেছিল বিভিন্ন নামে, এবং প্রত্যেকটা আইডিতে সে নিজেকে ভীষণই হাই প্রোফাইল একজন ব্যক্তি হিসেবে দেখিয়েছিল। 2010 থেকে 2016 পর্যন্ত অনেক মেয়ের সাথে সম্পর্ক তৈরি করলেও মোট 12 জন মেয়ের সাথে সে ভীষণ ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত ছিল। এই 12 জনের মধ্যেও কারোর সাথেই তার সম্পর্ক 6 মাসের বেশি টেকেনি, কারণ সে 6 মাসের বেশি কারোর সাথে সম্পর্কে থাকা পছন্দই করতো না। আগেই সে পুলিশকে জানিয়েছিল যে গার্লফ্রেন্ড বানানো এবং ছেড়ে দেওয়াটাই তার নেশা। এরপর পুলিশ সেই 12 জন মেয়ের সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে কথা বলার চেষ্টা করে। 11 জনের সাথে কথা হয়ে যায়, কিন্তু একজনের সঙ্গে কোনো রকম সম্পর্ক করা যাচ্ছিল না। সেই একজনের খোঁজ না পেয়ে পুলিশ মনে করছে তাকেও উদয়ন হত্যা করেছে। তার বিষয়ে এত কিছু জানার পরে পুলিশের মনে হয় উদয়নের মা বাবার সাথে একবার কথা বলা প্রয়োজন। যখন পুলিশ উদয়নের মা বাবার বিষয়ে খোঁজ করে, তখন সে আবার পুলিশকে নানা রকম ভুল তথ্য দিয়ে দীর্ঘ সময় ধরে বিভ্রান্ত করতে থাকে। পুলিশ রীতিমতো চাপ সৃষ্টি করার পরে উদয়ন তার মা বাবার বিষয়ে যে তথ্য পুলিশকে দেয়, সেটা শুনে পুলিশের হাত পা ঠান্ডা হয়ে যায়। এতক্ষণ পুলিশের মনে হচ্ছিল নিজের প্রেমিকাকে হত্যা করা একজন হত্যাকারী তাদের সামনে ছিল, কিন্তু তার মা বাবার কাহিনী শোনার পরে পুলিশ বুঝতে পারে তাদের সামনে একজন সাইকো কিলার রয়েছে। 2010 সালে যখন উদয়ন বাবা মার সাথে রায়পুরে থাকতো, সেই সময় সে কোনো কাজকর্ম করতো না। সারাদিন বাড়িতে শুধুমাত্র মোবাইলে সময় কাটাতো। তাছাড়াও মদ্যপান এবং ড্রাগের অভ্যেস ছিল তার। এই সব বিষয়ে তার মা বাবা রীতিমতো তাকে বাধা দিতেন, কিন্তু তার সেটা পছন্দ ছিল না। একদিন বাবা মা যখন তার এই মাদকাসক্তি এবং কোনো রকম কাজকর্ম না করার বিষয়ে কথা বলছিলেন, তখন সে মা বাবাকে হত্যা করে। বৃষ্টির মরশুমে বাড়ির বাগানের কোণে খুব সহজেই গর্ত খুঁড়ে সে সেখানেই মা বাবাকে পুঁতে ফেলে। মা বাবাকে হত্যা করার পরে বেশ কিছুদিন সে বাড়িতে থাকেও। তারপর বাড়িতে যা টাকা পয়সা গয়নাগাটি ছিল, সে সব কিছু নিয়ে ভোপালে চলে আসে। ভোপালে সে প্রথমে গয়নাগুলো বিক্রি করে দেয়। তারপর 5 স্টার হোটেলে গিয়ে ওঠে এবং কলগার্ল ডেকে কিছুদিন সে সময় কাটায়। টাকা শেষ হলে সে আবার রায়পুরে ফিরে যায়। মা বাবার সমস্ত সম্পত্তি কিছু সরকারি অফিসারের সাহায্যে নিজের নামে নকল পেপারস বের করে এবং সেই বাড়ি বিক্রি করে দেয়। বাড়ি বিক্রি করে সে প্রায় 35 লাখ টাকার মতো পায় এবং এরপরে আবার কিছু সরকারি অফিসারের সাহায্যে মৃত বাবা মায়ের পেনশন নেওয়ার জন্য নকল পেপারস বার করে। বাবা মায়ের পেনশনের টাকা, বাড়ি বিক্রির টাকা, এই সব দিয়ে সে রীতিমতো আরামের জীবনযাপন শুরু করে। নিত্য নতুন গার্লফ্রেন্ডের সাথে বিদেশে যাওয়া, তাদের সাথে সময় কাটানো, এসবই তার নেশা ছিল। সব কিছু শুনে তো পুলিশেরও হাত পা ঠান্ডা হয়ে যায়। বাবা মায়ের মৃতদেহ উদ্ধারের জন্য পুলিশ আবার রায়পুরে সেই বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে যে উকিল বাড়িটা কিনেছিলেন, তিনি সম্পূর্ণ ভেঙে একেবারে একটা নতুন বাড়ি বানিয়েছেন। কিন্তু বাগানের যে কোণে উদয়ন তার বাবা মাকে পুঁতে ফেলেছিল, সেই কোণ থেকে পুলিশ তার বাবা মায়ের কঙ্কাল উদ্ধার করে। ডিএনএ করানোর পরে প্রমাণ হয়ে যায় যে উদয়ন সত্যি কথাই বলছে, সেই তার বাবা মায়ের হত্যাকারী। এখন পর্যন্ত উদয়নের হত্যা করা 3টে মৃতদেহ পুলিশ খুঁজে পায়। এর মধ্যে জানতে পারে রায়পুরে একটা ছেলের কাছ থেকে উদয়ন মদ কিনত। সেই ছেলেও গত 2 বছর ধরে নিখোঁজ। যদিও উদয়ন স্বীকার করেনি সে তাকে হত্যা করেছে। পুলিশ এই বিষয়ে তদন্ত করতে থাকে। জিজ্ঞাসাবাদে উদয়ন পুলিশকে জানায় সে হলিউডের ক্রাইম থ্রিলার দেখত এবং
হলিউডি ক্রাইম থ্রিলারের ছকে সে এক একটা হত্যা করেছে। গায়ের রং কালো বলে বন্ধুরা তাকে খ্যাপাতো, সে কারণে তার কোনো বন্ধুবান্ধব নেই। বন্ধুহীন একলা জীবন তাকে অপরাধী বানিয়ে দিয়েছে, এটাই সে পুলিশকে জানিয়েছিল। এটাই ছিল আজকের আড্ডার আসরের কাহিনী। একটা সম্ভ্রান্ত বাড়ির সন্তানের বাবা মা প্রেমিকা সবাইকে এক এক করে হত্যার এই সত্যি অপরাধের ঘটনায় তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে অন্যদেরকেও এই ভয়ঙ্কর সত্যি ঘটনার কথা জানার সুযোগ করে দিও। ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।